সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি থেকে আজকে শক্তির নিত্যতা সূত্র অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতিটা কি সেটা আজকে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসি শক্তির সংরক্ষণশীলতার নীতিটা কি। আমরা জানি শক্তি অবিনশ্বর। শক্তিকে নতুন করে সৃষ্টি করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হয়। এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমরা কি বলেছি? শক্তিকে এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায়, কিন্তু মোট শক্তি ঠিক থাকবে। এই শক্তির সংরক্ষণশীলতার নীতিটা আজকে আমরা কিভাবে যান্ত্রিক শক্তির মাধ্যমে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা ঠিক থাকে সেটা আমরা দেখব। তোমরা জানো যান্ত্রিক শক্তির দুটো রূপ আমরা আগের ক্লাসে বলেছি। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে কি গতিশক্তি। হ্যাঁ, এখন আমরা দেখো চিত্রের দিকে একটু তাকাও। আমরা এখানে তিনটা পয়েন্ট রেখেছি, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা বি, একটা সি। এই তিনটা পয়েন্টের মধ্যে শক্তি, মোট শক্তি ঠিক যদি থাকে তাহলে আমরা বলবো যে শক্তির সংরক্ষণশীলতার নীতি এক্ষেত্রে ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ভূপৃষ্ঠ থেকে এস উচ্চতায় এ বিন্দুতে এম্বরের একটা বস্তু রেখেছি। যেহেতু বস্তুটা আমরা স্থির অবস্থায় রেখেছি, আমরা ধরলাম এটা বস্তুটা হচ্ছে স্থির, মানে ইউ সমান 0। কেমন লেখার দরকার নাই, স্থির অবস্থায় আছে। যেহেতু স্থির অবস্থায় আছে এক্ষেত্রে বস্তুর মধ্যে বিভব শক্তি আছে, কিন্তু গতিশক্তি থাকবে না যেহেতু বস্তুটা স্থির। আচ্ছা, যখন বস্তুটা পড়তে পড়তে এ থেকে সি এর মাঝখানে এই পয়েন্টে, এই জায়গার মধ্যে বস্তুটার একটা গতি থাকবে বলে গতিশক্তি থাকবে, আবার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা আছে বলে এটা আবার কি থাকবে? বিভব শক্তি থাকবে। এরপর এটা ভূপৃষ্ঠে একসময় পড়ে যাবে। তো আমরা দেখব এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই তিনটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত। তাহলে আমরা আগের ক্লাস থেকে আমরা এটা জানি, এ বিন্দুতে এইচ উচ্চতায় এম্বরের কোন বস্তুর বিভব শক্তি হচ্ছে mgh। তাহলে আমরা লিখি এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি, বিভব শক্তি আমরা প্রকাশ করি ডব্লিউ দ্বারা। যেটা এ বিন্দু আমরা লিখলাম ডব্লিউ এ কি হবে? mgh। আবার এ বিন্দুতে বস্তুর গতিশক্তি, গতিশক্তি আমরা গতিশক্তিকে প্রকাশ করি টি দ্বারা। তাহলে টি এ হাফ, গতিশক্তি সমান সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তোমরা জানো বেগ, যেহেতু বস্তুটা স্থির এক্ষেত্রে বি এর মান হচ্ছে 0, তাহলে গতিশক্তি কি হবে? 0। তাহলে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি, মোট শক্তি সমান আমরা লিখলাম ডব্লিউ এ যোগ টি এ, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি যোগফল। বিভব শক্তি হচ্ছে কত? mgh যোগ 0। যোগফলে আমরা কি পেলাম? mgh পেলাম, mgh। এবার আসি আমরা বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি পরিমাপ করব। বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি, তাহলে কি হবে? ডব্লিউ বি সমান, যেহেতু বস্তুটা এখন আমরা উপর থেকে পড়ছে, পড়ার সময় কোন এক মুহূর্তে ঠিক বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি পরিমাপ করতে হবে। তোমরা জানো বিভব শক্তি নির্ভর করে বস্তুর উচ্চতার উপরে। তাহলে এই বস্তুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ধরলাম বি বিন্দুতে বস্তুটা দেখো x উচ্চতায় আছে, আমরা ধরে নিলাম x উচ্চতায় আছে, আর পুরো এসি দূরত্বটা হচ্ছে কিন্তু h। তাহলে আমরা ধরতে পারি এ বি সমান হবে h মাইনাস x। তাহলে এখানে আমরা তিনটা দূরত্ব পাচ্ছি, একটা হচ্ছে এসি যেটা h, ভূপৃষ্ঠ সি থেকে সিবি পর্যন্ত দূরত্বটা হচ্ছে x, এবং এ বিটা হচ্ছে h মাইনাস x। এখন আমরা বি বিন্দুতে বিভব শক্তি পরিমাপ করছি, তাহলে বিভব শক্তির সূত্র হচ্ছে mgh, বাট এখানে h টা হবে, উচ্চতাটা হবে x। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, উচ্চতা সবসময় ভূপৃষ্ঠ থেকে পরিমাপ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমার বি বিন্দুতে বিভব শক্তি আমরা কি পাবো? mg, আমার উচ্চতা কি? x, x।
বি বিন্দুতে বস্তুর গতিশক্তি, বি বিন্দুতে বস্তুর গতিশক্তি টিবি সমান আমাদের আমরা জানি গতিশক্তি সমান সূত্র হচ্ছে হাফ এম বি স্কয়ার, হাফ এম এই ক্ষেত্রে সূত্র হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2g। দেখো আমাদের এখানে আমরা বি স্কয়ার এর সূত্র আমরা সবাই জানি ইউ স্কয়ার প্লাস 2g এস, এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g এস বা বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। আচ্ছা আমরা গতিসূত্র থেকে লিখি 2as, কেমন? তাহলে আমার বি স্কয়ার সমান সূত্র কি বি স্কয়ার প্লাস 2, বাট এই ক্ষেত্রে এ না হয়ে অ্যাক্সেলারেশন হয়ে কি হবে গ্র্যাভিটেশন হবে, যেহেতু ব্যাপারটা উপর থেকে নিচে জি। আর এই যে সরণ s সেটা এখানে কি হবে, যেহেতু বস্তুর উপর থেকে পড়ছে তাহলে সে আসলে s x দূরত্বটা কিন্তু অতিক্রম করে এই বি বিন্দুতে আসছে, সেই ক্ষেত্রে আমার দূরত্ব হবে s x। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা ধরছিলাম এখান থেকে x, আর গতিশক্তির ক্ষেত্রে বস্তুটা যেহেতু উপর থেকে পড়ছে সেই ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s x। তাহলে 2g আমরা এখানে লিখব কি s x, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমার কত হবে হাফ m, যেহেতু বস্তুটি স্থির অবস্থান থেকে পড়ছে তাহলে আমাদের এখানে আদিবে কি মান হবে কত, শূন্য। সেই ক্ষেত্রে এটা যদি শূন্য হয় শূন্যের সাথে যদি এটা গুণ করি তাহলে হবে 2g কত হবে s x, 2g s x হবে। এই ক্ষেত্রে u সমান হবে শূন্য। আমরা দেখতে পাচ্ছি 2 2 কাটা যায়, তাহলে এখানে কি থাকে mg s x, এটা গুণ করলে কি হবে, গুণ করলে হবে mg s mg x। আমরা গতিশক্তি পেলাম। তাহলে বি বিন্দুতে বস্তুর মোট শক্তি কি হবে, বস্তুর মোট শক্তি, তাহলে বি বিন্দুতে বস্তুর মোট শক্তি হবে তোমার টি wb যোগ টি বি। আমরা wb এর মানটা কত দেখো mg x যোগ tb এর মানটা হচ্ছে কত mg s mg x। এটা যদি এটা কাটাকাটি করি তাহলে এখানে কি থাকবে mg s, অর্থাৎ বি বিন্দুতে বস্তুর মোট শক্তি হচ্ছে mg s। এবার আমরা দেখি সি বিন্দুতে বস্তুর মোট শক্তিটা কি, সেই ক্ষেত্রে আমরা আগে বের করি সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি, সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি wc সমান, দেখতেই পাচ্ছ সি বিন্দু মানে হচ্ছে ভূপৃষ্ঠে, অর্থাৎ ভূপৃষ্ঠকে স্পর্শ করছে ওই মুহূর্তে আমরা ধরে নিলাম, যদি ভূপৃষ্ঠকে স্পর্শ করছে ওই মুহূর্তে সেই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো উচ্চতা নেই। উচ্চতা না থাকলে আমার সূত্র কিন্তু mgs s যদি শূন্য হয় সেই ক্ষেত্রে আমার বিভব শক্তি কি হবে, শূন্য হয়ে যাবে, এটা সরাসরি কেমন আমরা লিখে দিলাম। এরপরে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি, গতিশক্তি কি হবে টি সি সমান হবে হাফ এম বি স্কয়ার, সূত্রটা লেখো হাফ এম বি স্কয়ার, এখানে কি হবে তাহলে ইউ স্কয়ার প্লাস ওই যে বি স্কয়ার সূত্রটা আবার 2 এই হবে জি। এই ক্ষেত্রে কি হবে দেখো আমরা অতিক্রান্ত দূরত্ব, বস্তুটা এখান থেকে যদি এখানে চলে আসছে সি বিন্দুতে তাহলে টোটাল দূরত্ব কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু এইচ, কেমন? তাহলে এই ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব হবে এইচ, তাই না? অতিক্রান্ত দূরত্ব হবে আমার কত এইচ। তাহলে আদিবেগ আবার শূন্য, সেই ক্ষেত্রে আমার কি হবে হাফ এম, এটা যদি শূন্য হয় তাহলে শূন্যের সাথে 2gs করলে 2gs, এই ক্ষেত্রে u সমান হচ্ছে শূন্য। কাটাকাটি করলে আমরা পাই 2 2 কাটা যায় আর কি থাকে mgs। তাহলে সি বিন্দুতে বস্তুর মোট শক্তি, মোট শক্তি তাহলে wc যোগ tc, wc হচ্ছে শূন্য, tc হচ্ছে কি mgs, যোগ করলে কি হয় mgs। তাহলে এই mgs এই বিন্দুতে মোট শক্তি, এটা হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি, এটা হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি সমান বি বিন্দুতে মোট শক্তি সমান সি বিন্দুতে মোট শক্তি। শক্তি ট্রান্সফার হচ্ছে বিভব শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর হচ্ছে, কিন্তু আমরা দেখছি মোট শক্তি কিন্তু ঠিক আছে। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা কয়েকটা বিষয় খেয়াল করি। দেখো এ বিন্দুতে যেটা বস্তুর বিভব শক্তি আসলে সেটা হচ্ছে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি, এবং এ এবং সি এর মাঝামাঝি জায়গায় এবং সি বিন্দুতে বস্তুর যেটা মোট শক্তি সেটা আসলে সি বিন্দুতে সেটা হচ্ছে আসলে গতি শক্তি। তার মানে এ বিন্দুতে বস্তুর বিভব শক্তিটা সি বিন্দুতে এসে
সবটাই গতিশক্তিতে পরিণত হয়ে যায়। সেই ক্ষেত্রে এ বিন্দুতে শুধু বিভব শক্তি থাকে, সি বিন্দুতে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তিটাই থাকে, যেহেতু উচ্চতা থাকে না। এ এবং সি এর মাঝামাঝি স্থানে বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই থাকে। এই জায়গাটাই আসলে শক্তির পরিবর্তন হয়। সোজা কথা আমরা বলতে পারি, উপর থেকে যখন বস্তুটা পড়তে থাকে তখন কি হয়, তার বিভব শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে এবং গতিশক্তিটা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক পর্যায়ে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সমস্ত বিভব শক্তি কমে গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখান থেকে আমরা একটা ব্যাপারে লিখতে পারি। আমরা বললাম কি, এ বিন্দুর সমস্ত বিভব শক্তি mgs সি বিন্দুতে সমস্ত গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে mgs, অর্থাৎ mgs যেটা, সেটা হচ্ছে আসলে হাফ mb স্কয়ার। এ বিন্দুর মোট বিভব শক্তি আসলে বি বিন্দুর হচ্ছে সি বিন্দুর গতিশক্তি। তার মানে এই ক্ষেত্রে এখান থেকে আমরা বলতে পারি, বস্তু যখন রূপান্তর হয় সেক্ষেত্রে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এটা কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি বিভব শক্তি সবটাই গতিশক্তিতে পরিণত হয়ে যায়। এটা কিন্তু মাঝামাঝি জায়গায় না, সর্বোচ্চ বিন্দুতে উপরে এবং সর্বনিম্ন বিন্দুতে। তাহলে সেই ক্ষেত্রে বিভব শক্তি আমাদের কি ছিল, mgs, গতিশক্তি ছিল হাফ m b স্কয়ার। ওইদিকে mm যদি চলে যায় তাহলে কি থাকে, gs সমান b স্কয়ার বাই 2। আমরা যদি আলোচনা করি b স্কয়ার সমান কিন্তু 2gs। পরন্ত বস্তু কিন্তু এটা একটা কিন্তু সূত্র, তোমরা কিন্তু হিসাব মিলে নেবা। পরন্ত বস্তুর ক্ষেত্রে আসলে সূত্রটা ছিল b স্কয়ার সমান, দেখো এখান থেকে যদি লিখি u স্কয়ার প্লাস 2gs, যেহেতু পরন্ত বস্তুর কথা বলছে সেক্ষেত্রে এটা কিন্তু উপরে কোনো জায়গা থেকে কিন্তু উপরে কোনো জায়গায় কিন্তু স্থির অবস্থায় ছিল, সেই ক্ষেত্রে ইউর মানটা ছিল আসলে 0 এবং সেই ক্ষেত্রে b স্কয়ার সমান 2gs লেখা যায়, যেটা এই সূত্রটা আমরা এই সূত্রের মাধ্যমে সেটা আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আসি এই যান্ত্রিক শক্তি রূপান্তরটা অন্য আরেকভাবে আমরা একটু দেখি। তোমরা সবাই জানো, বাচ্চাদের যখন আমরা দোলনা দিই, যখন আমরা দোলনাটা ধরে এভাবে যখন ধরে একটা জায়গা থেকে এখানে এসে যখন আমরা ছেড়ে দিই, তখন দোলনাটা কিন্তু এইভাবে এভাবে কি হয়, দুলতে থাকে। এইখানে যান্ত্রিক শক্তির রূপান্তরটা কিভাবে হচ্ছে, কিভাবে বিভব শক্তি এবং গতিশক্তি ট্রান্সফার হচ্ছে সেই জিনিসটা দেখি, কারণ এই বিষয়ে তোমাদের বইয়ে কিন্তু আলোচনাটা আছে। আমরা একটু দেখি, আমরা যদি একটা পাথরকে একটা দৃঢ় অবলম্বন থেকে, মনে করি এটা একটা দৃঢ় অবলম্বন, এখান থেকে একটা পাথরকে আমরা এমন করে ঝুলাই দিলাম একটা সুতার সাহায্যে, ধরলাম এটা একটা পাথর, সুতার সাহায্যে এখান থেকে আমরা ঝুলাই দিলাম। তার মানে এটা কিন্তু নর্মালি এটা কিন্তু স্থির অবস্থায় আছে। কিন্তু আমি যদি এই পাথরটাকে, এই সুতার সহ পাথরটাকে যদি এমন করে উপরের দিকে এমন করে টানি, এটাকে যদি এমন করে টানি, এই পাথরটাকে এমন করে যদি টানি, টেনে যদি ছেড়ে দিই, তাহলে পাথরটা কি হবে, সুতার সহ এমন করে কিন্তু দুলতে থাকবে, দুলতে থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন দুলতে থাকে এবং কিভাবে শক্তি রূপান্তরটা হয়। তার আগে আমি বলিনি, এই যে নর্মালি এই অবস্থায় থাকে পাথর সহ সুতা, এটাকে আমরা বলছি সাম্য অবস্থা। কি অবস্থা বলছি আমরা, সাম্য অবস্থা, সাম্য অথবা স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা। আর এই যে এটা এখান থেকে কেন নিলাম, এটাকে আমরা বলছি অসাম্য, অসাম্য বা অস্বাভাবিক অবস্থা, অসাম্য বা অস্বাভাবিক অবস্থা। আমার লেখা যদি তোমরা বুঝতে না পারো, ভিডিওটা একটু পজ করে একটু ভালো করে খেয়াল করলে আশা করি লেখাটা বুঝতে পারবা। আচ্ছা, আমরা যদি এটা যে অসাম্য বলছি, এটা যদি এই চিত্রের সাথে এই চিত্র আমরা একটু মিলে নিই, আমরা জানি সমস্ত বিভব শক্তির ক্ষেত্রে আমাদের একটা পয়েন্ট ছিল, আমরা বলছিলাম বিভব শক্তি কাজ করে একটা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে, একটা হচ্ছে আকারের উপর নির্ভর করে। দেখো আমাদের এখানে অবস্থানটা কিন্তু ভূমি থেকে এই উচ্চতায় ছিল, এখানেও কিন্তু এটা কিন্তু আমি যেটা সাথে তুলনা করি, এটা কিন্তু উচ্চতা কিন্তু এই এস পরিমাণ উচ্চতার কারণেই কিন্তু এই সুতা সহ পাথরটাকে আমরা বলছি কি অসাম্য বা অস্বাভাবিক অবস্থা। আর এটা হচ্ছে কি স্বাভাবিক অবস্থা, কারণ আমি যদি টেনে ছেড়ে দিই কোন এক সময় গিয়ে এটা আস্তে করে এখানে স্থির হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে অসাম্য অবস্থা। এখন দেখো
এটা যদি আমি ছেড়ে দিই, ধরলাম এটা এই পয়েন্টে আসলো। কোন পয়েন্টে আসলো? ঠিক এই পয়েন্টে আসলো। এই পয়েন্টে এসে কি হবে? এটা আবার এই পয়েন্টে আসবে। আই মিন এটা কিন্তু এভাবে দুলতে থাকবে। একটা জিনিস খেয়াল করো, এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ততক্ষণ পর্যন্ত আসবে যতক্ষণ পর্যন্ত এটা সর্বাধিক ব্যাক হয়ে ব্যাকটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ এইখানে যদি ব্যাক শূন্য হয় এটা কিন্তু আর যেতে পারবে না, সেই ক্ষেত্রে এটার ব্যাকটা হচ্ছে কিন্তু শূন্য। যেহেতু কোনো জিনিসের ব্যাক যদি শূন্য হয়, শূন্য হওয়া মানে ওই মুহূর্তে এটা স্থির থাকবে। তার মানে এখানে বস্তুর কি থাকবে? বিভব শক্তি থাকবে। কি থাকবে? ডব্লিউ থাকবে, বিভব শক্তি থাকবে। আমি বুঝাতে পারছি? কি থাকবে? বিভব শক্তি থাকবে। তোমাদের বইয়ে এই ডব্লিউটাকে কিন্তু আবার বি দিয়ে লিখেছে, আমি সেজন্য ডব্লিউ না লিখে, আচ্ছা এখানে আমি ডব্লিউটাই লিখি, বিভব শক্তি থাকবে। আচ্ছা, যেহেতু বি সমান শূন্য, সেহেতু এই ক্ষেত্রে ওর কোনো গতিশক্তি থাকবে না। তার মানে এই পয়েন্টে এর কোনো গতিশক্তি থাকবে না। এটাকে আমরা ক্রস করে দিচ্ছি, গতিশক্তি থাকবে না, বিভব শক্তি থাকবে। দেখো এটা এখান থেকে পড়তে 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 যখন এই সাম্য অবস্থায় আসবে, তখন কিন্তু এর ব্যাগটা কিন্তু সর্বাধিক হবে। এটা যে এখানে আছে, এখানে যেমন ওর বিভব শক্তি আছে, সে বিভব শক্তি আবার কিন্তু কি করবে? সে আবার কিন্তু এই দিক দিয়ে আসবে এবং তখন তার গতিশক্তি লাভ করবে। এবং আস্তে আস্তে এই পয়েন্টে যখন আসবে তখন তার কি হবে? গতিশক্তি কি হবে? সর্বাধিক হবে। অর্থাৎ এইখানে আমরা গতিশক্তি সর্বাধিক হওয়া মানে হচ্ছে এখানে তার ব্যাগটা হবে ম্যাক্সিমাম বি, এখানে বিটা হবে ম্যাক্সিমাম, সর্বাধিক হবে। এবং সেখানে কিন্তু আমরা কি পাবো? সেখানে আমরা কি পাবো? গতিশক্তিটা পাবো, গতিশক্তি সর্বাধিক পাবো। যেহেতু সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় আমরা জানি সাম্য অবস্থায় থাকলে কোনো বিভব শক্তি থাকে না। এই জায়গায় এসে এর কোনো কিন্তু কি অর্থাৎ ডব্লিউ থাকবে না, বাট গতিশক্তি থাকবে। দেখো এখানে ডব্লিউ আছে, এখানে টি নাই, এখানে টি আছে বাট ডব্লিউ নাই। আবার এখান থেকে এই জায়গায় যখন আসবে, আবার ব্যাগ নিয়ে যখন এখানে আসবে, এখানে এসে আবার কি হবে? তার ব্যাগটা কি হবে? শূন্য হবে। শূন্য হওয়ার কারণে কিন্তু এখানে একটু করে স্থির হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই জায়গায় এসে আবার তার গতিশক্তি কি হবে? থাকবে না, বাট বিভব শক্তি হবে সর্বাধিক। যেহেতু সর্বাধিক উচ্চতায় আছে, সেহেতু আবার বিভব শক্তি হবে সর্বাধিক। এবং এইভাবে সে আবার বিভব শক্তি নিয়ে সে আবার পিছনে আসবে এবং সে আবার এদিকে আসবে এবং সেইভাবে চলবে। এবং এটা কিন্তু যদি আমরা এখানে যদি ঘর্ষণ বা অন্যান্য কোনো বল যদি আমরা যদি এখানে যদি আমরা নেগলিজিবল করতে পারি বা একদম জিরো পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে এটা কিন্তু অনন্তকাল ধরে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় কিন্তু এটা তুলতে থাকবে। কেমন? এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, এই মাঝখানে, এই জায়গার মাঝখানে কিন্তু দুটাই আছে, ডব্লিউ আছে, টিউ আছে। এই জায়গায়, ঠিক এই জায়গায় ডব্লিউ আছে কিন্তু টিউ আছে। আমি তোমাদের বুঝাতে পারছি? সরি, দেখো ডব্লিউ কিন্তু যখন এখানে সর্বাধিক, এই যখন আবার কিন্তু গতি প্রাপ্ত হবে তখন কিন্তু ডব্লিউ আস্তে আস্তে কমবে, টি বাড়বে, টি বেড়ে কিন্তু এখানে সর্বাধিক হয়ে যাবে টি, বাট ডব্লিউ কিন্তু জিরো হয়ে যাবে। আবার এদিক থেকে যাওয়ার সময় এখন টি কমে যাবে, আবার ডব্লিউ বাড়বে, ডব্লিউ বেড়ে কিন্তু এখানে ডব্লিউ হবে সর্বাধিক, বাট টি কমে যাবে। এবং এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে। এখন তোমাদের বইয়ে যে চিত্রটা আছে, দেখো চিত্রটার মধ্যে প্রথমে আমি সেই জিনিসটা বুঝাচ্ছি। এখানে দেখো এ পজিশন, এটা কিন্তু ভিটা কিন্তু শূন্য মানে সর্বাধিক, বি শূন্য, এখানে কিন্তু সর্বাধিক। এবং আমি যদি সাম্য অবস্থানের কথা চিন্তা করি, তাহলে এটা আমি একটু সোজা একটা রেখা দিলাম, এটা একটা সাম্য অবস্থা। যেহেতু সর্বাধিক বি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে বিভব শক্তি সর্বাধিক কিন্তু গতিশক্তি নাই, যেহেতু ব্যাগ শূন্য। দেখো মিলাও ব্যাগ শূন্য, গতিশক্তি নাই, সেজন্য টি এর জন্য কিন্তু কোনো এরকম কোনো স্তম্ভ দেখা যাচ্ছে না। আই মিন গতিশক্তি এখানে কি ক্রস, ঠিক আছে, বাট বিভব শক্তি কিন্তু সর্বাধিক, সেজন্য বিভব শক্তিটা কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু বিভব শক্তি আমরা ওখানে লিখছিলাম ডব্লিউ, তোমাদের বইয়ের চিত্রে কিন্তু বি লিখেছি, সেজন্য আমি বিটা লিখেছি, বি কিন্তু কি সর্বাধিক, অর্থাৎ বিভব শক্তি সর্বাধিক। আর এই যে বিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাগ, ব্যাগ শূন্য। আচ্ছা, এরপরে দেখো বি নাম্বার চিত্রে দেখো, এটা আস্তে আস্তে এবার সর্বাধিক হয়ে এবার আস্তে আস্তে কি হবে? এইভাবে যাবে, জাস্ট এই পজিশন আসবে। সেই ক্ষেত্রে এটা কিন্তু আমি সাম্য পজিশনটা কিন্তু বাট এইখানে, কিন্তু সে এখনো সাম্য পজিশনে আসে নাই, বাট সে এখন বি নিয়ে কিন্তু এই দিকে আসছে। যদি বি নিয়ে এদিকে আসছে, তার মানে এটা ব্যাগ আছে, তাই না? আবার একটু করে উচ্চতাও আছে, কিন্তু সেই ক্ষেত্রে এর কি আছে? গতিশক্তি আছে, বিভব শক্তি আছে। দেখো টিও আছে, বিও আছে, আমরা ধরলাম এই জায়গায় টি এবং বি আছে, সেই জন্য মোটামুটি দুটোটা একই রকম দেখাচ্ছি। এখানে সর্বাধিক বিভব শক্তি আছে, সেজন্য উঁচু করে দেখাচ্ছে স্তম্ভটা। এখানে টি এবং বি আছে, অর্থাৎ বি পজিশনটা হচ্ছে জাস্ট এই দুইটা পজিশনের কোন একটা জায়গা আছে, সেজন্য টি এবং বি হচ্ছে কি দুইটাই আছে। এবার সি পজিশনে এসে এটা কিন্তু সাম্য পজিশনে চলে আসছে, তার মানে এই রেখাটাই হচ্ছে এই পজিশনটা, অর্থাৎ এখানে ব্যাক হয়ে গেছে সর্বাধিক। আমি লিখছি এখানে ব্যাকটা হচ্ছে বিটা হচ্ছে ম্যাক্সিমাম, বিটা হচ্ছে কি ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম হলে তার গতিশক্তি থাকবে, দেখতেই পাচ্ছ তার গতিশক্তি আছে।
বাট বি যদি সাম্যাবস্থান আছে সেটা তার কোনো বিভব শক্তি থাকবে না, সেক্ষেত্রে বিটা কিন্তু আমি এখানে কোন স্তম্ভ নাই মানে ক্রস, এটা থাকবে না। সেম ভাবে সি থেকে ডি, এবার এখান থেকে এদিকে যাও, এখান থেকে এদিকে গেলে টি এবং বি আছে, অর্থাৎ এই মাঝামাঝি কোন একটা স্থান, এবং এখানে কিছু ব্যাক আছে, এবং যদি সর্বাধিক চলে যায় তখন ব্যাকটা হচ্ছে শূন্য, আই মিন এই পজিশন, সেই ক্ষেত্রে তার আবার গতিশক্তি থাকবে না, তার আবার বিভব শক্তি থাকবে, তার মানে তার এখানে কোনো গতিশক্তি নাই এবং বিভব শক্তি আছে। এভাবে ডি ই মানে এখানে আসছে, আবার এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, এবং এভাবে চলতে থাকবে। তোমাদের বইয়ে আমি তোমাদের একটু করে দেখাই, তোমাদের বইয়ে 113 পৃষ্ঠায় এই শক্তির নৃত্যটা দেখি, জাস্ট এই ডায়াগ্রামটা এখানে কিন্তু আছে, তোমরা দেখবে এখানে 8টা কেজ আছে, 8টা ধাপ আছে, আমি এখানে 5টা ধাপ দিয়েছি, বাকি 3টা ধাপ এটার সাথে কিন্তু তোমরা একটু মিলিয়ে নেবা কিভাবে টি এবং বি এর রূপান্তরটা হচ্ছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, তোমরা যদি বুঝে থাকো আশা করি তোমাদের এটা ভালো লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা এই যে শক্তি রূপান্তর, যান্ত্রিক শক্তিটা রূপান্তর হচ্ছে, এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি শক্তি যত রূপান্তরেই হোক, এই যে বাল্ব থেকে আমরা বিদ্যুৎ শক্তি থেকে আলো বা তাপ শক্তি পাচ্ছি, এরকম হাজার শক্তি রূপান্তর আমরা যেগুলো আমরা প্রতীয়মান বা দেখছি না, সবটার মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, কিন্তু দেখবে যে মোট শক্তি ঠিক আছে। এবার এই আমাদের আজকের আলোচনা নিরিখে আমি তোমাদের জন্য এখানে 5টা প্রবলেম রেখেছি, এখান থেকে আমরা 3টা সমস্যা সলভ করার চেষ্টা করব, বাকি 2টা তোমরা এইচডব্লিউ হিসেবে পজ করে তোমরা এই প্রশ্নটা তুলে নেবা, এবং বাকি 2টা তোমরা করবা, ঠিক আছে? করে আমাকে একটু তোমরা নিজেদের মতো করে তোমরা লিখবা এবং আমাকে কমেন্ট বক্সে লিখে দেবা। ওকে, আমরা দেখি 1 নাম্বার, দেখাও যে পরন্ত বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ততটুকু হ্রাস পায়। এটা কিন্তু আমরা কিন্তু চিত্রের মাধ্যমে কিন্তু দেখিয়েছি জিনিসটা কিভাবে গতিশক্তি বাড়ে এবং বিভব শক্তি কিভাবে কমে এবং গতিশক্তি কিভাবে হ্রাস পায়। প্রশ্ন হচ্ছে যতটুকু বিভব শক্তি গতিশক্তি বাড়ে ঠিক ততটুকু বিভব শক্তি হ্রাস পায় কিনা, সেই জিনিসটা আমরা একটু দেখব। তাহলে আমরা 1 নম্বরে ধরলাম আমরা গতিশক্তিটাকে আমরা প্রকাশ করি টি দ্বারা, এবং বিভব শক্তিটাকে আমরা প্রকাশ করি ডব্লিউ দ্বারা। তাহলে যেহেতু এখান থেকে বস্তুটাকে আমরা ফেলে দিলাম এবং আস্তে আস্তে গতিশক্তি বাড়ছে, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গতিশক্তি বাড়ছে মানে বৃদ্ধিটা, গতিশক্তি যেটা বৃদ্ধি পায় সেটাকে আমরা লিখলাম ডেল টি, কি দ্বারা লিখলাম? ডেল টি। তোমরা জানো ডেল মানে হচ্ছে অল্প অল্প পরিমাণ বাড়ছে, সেজন্য আমরা লিখবো গতিশক্তি বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি, গতিশক্তি বৃদ্ধিটা হচ্ছে ডেল টি। সেক্ষেত্রে আবার বিভব শক্তি কি হবে? কমে যাবে, হ্রাস পাবে। এখন ডেল টি পরিমাণ বাড়ালে বিভব শক্তিটা কি হবে? হ্রাস, সেটা হচ্ছে কি ডেল ডব্লিউ, বিভব শক্তি ডব্লিউ হ্রাস পাবে, ডেল ডব্লিউ অল্প পরিমাণ কমে যাবে। আমাদের প্রশ্ন গতিশক্তি ঠিক যতটুকু বাড়ে বিভব শক্তি ঠিক ততটুকু হ্রাস পায় কিনা। তার মানে আমাদের প্রশ্ন করতে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডেল টি সমান ডেল ডব্লিউ, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে, যে পরিমাণ বাড়ে এটা ঠিক সেই পরিমাণ হ্রাস পায় কিনা। তাহলে শক্তির নিত্যধারা সূত্র থেকে আমরা যা পাই, গতিশক্তি এবং বিভব শক্তি সমান হচ্ছে মোট শক্তি, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি মিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মোট শক্তি। তাহলে এখন আমরা লিখতে পারি বিভব শক্তি গতিশক্তি যোগ বিভব শক্তি মানে হচ্ছে মোট শক্তি, মোট শক্তি মানে হচ্ছে এনার্জি, তাই না? মোট শক্তি, এটা হচ্ছে আমরা 1 নং দিলাম। এখন এটা যে পরিমাণ বাড়বে, গতিশক্তি যে পরিমাণ বাড়বে বিভব শক্তি সে পরিমাণ হ্রাস পাবে, তার মানে বাড়ার পর এবং হ্রাস পাওয়ার পরও কিন্তু মোট শক্তি কিন্তু ঠিক থাকবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আবার টি এবং ডেল টি, আগে গতিশক্তি এত বেড়ে হয়েছে আরো ডেল টি, এবং বিভব শক্তি ডেল এটা কিন্তু হ্রাস পেয়েছে ডেল ডব্লিউ, কিন্তু মোট শক্তি কি হবে? ঠিক থাকবে, অর্থাৎ এনার্জিটা ঠিক থাকবে আগের মতো। 2, তাহলে 1 নং এর ডান দিকে আছে, 2 নং এর ডান দিকে কি আছে? মোট শক্তি আছে, যেহেতু ডান দিকে ই আছে তাহলে 1 এবং 2 থেকে পাই আমরা এটা সমান এটা, তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাই? 1 ও 2 থেকে আমরা পাই টি যোগ ডব্লিউ সমান টি যোগ ডেল টি যোগ ডব্লিউ মাইনাস ডেল ডব্লিউ, টি এবং ডব্লিউ। সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি টি যোগ ডব্লিউ মাইনাস টি মাইনাস টি যোগ কি ডেল ডব্লিউ, এরপর আসি মাইনাস ডব্লিউ সমান ডেল টি। অর্থাৎ
ডেল থিটা রেখে বাকি এই তিনটে এসে নিয়ে আসছি, এবং এখান থেকে আমরা টি এর সাথে টি কাটা যায়, ডব্লিউ এর সাথে ডব্লিউ কাটা যায়, তার মানে ডেল ডব্লিউ সমান হচ্ছে কি ডেল টি। সুতরাং ডেল টি সমান ডেল ডব্লিউ। অর্থাৎ গতিশক্তি যে পরিমাণ বৃদ্ধি পায় বিভব শক্তি ঠিক সেই পরিমাণ হ্রাস পায়। আমরা 2 নম্বর আসি। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা যে আলোচনাটা করছি টোটালি এই ধরনের কোশ্চেনগুলো, এই ধরনের শক্তি সংরক্ষণশীলতা নীতি যদি তোমরা বুঝে থাকো তাহলে এই জিনিসটা বুঝলে আশা করি এই জিনিসগুলো সলভ করতে পারবা। তোমাদের হয়তো প্রশ্ন দেখে একটু ভাবতে পারো, আমার চিন্তায় এরকম আসে যে শুধু উচ্চতা আছে, এটা কিভাবে করবা। দেখো এই ধরনের অঙ্কে কিন্তু আমার মনে হয় এই ধরনের অঙ্কে তোমাদের কিন্তু আসলে ভর নিয়ে টেনশন করার দরকার নাই। ভর থাকলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই। যেহেতু আমরা উভয় দিকে এটা কিন্তু উভয় দিকে একটা শর্ত মতে দাঁড় করাবো, দেখবা উভয় দিকে কিন্তু এমটা থাকবে এবং উভয় দিকে কাটা যাবে। আমরা করলেই বুঝতে পারবা 30 মিটার উচ্চতা থেকে, তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে এইচ এর মান 30 মিটার। আমি এটার সাথে এই চিত্রের সাথে একটু মিলাই, তাহলে এই এইচটা হচ্ছে 30 মিটার, তাই না? ধরলাম কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা ধরলাম ভূমি থেকে x মিটার উচ্চতায়, মানে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি ডাবল হবে। তাহলে এখানে x আছে, তাহলে এটা কত হবে বলতো? 30 মাইনাস x মিটার, সবটাই মিটার, আমি লিখলাম না। তাহলে আমার 2 নম্বর আমাকে লিখতে হবে ভূমি থেকে x মিটার উচ্চতায়, আমি আর লিখছি না, তোমরা লিখে নাও, ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তাহলে x মিটার উচ্চতায় বিভব শক্তিটা কি হবে? তাহলে x মিটার উচ্চতায় বিভব শক্তি m g h, আমি মুখেই বলে দিচ্ছি x মিটার উচ্চতা, তাহলে আমার উচ্চতাটা কত হবে? x এবং x মিটার উচ্চতায় গতিশক্তি কি হবে? হাফ m b স্কয়ার, হাফ m b স্কয়ার। মনে রাখতে হবে বস্তুটা কিন্তু উপর থেকে পড়ছে, খেয়াল করবো আমরা সূত্রটা প্রমাণ করার সময় b স্কয়ার, তার মানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই অংশটা এখান থেকে পড়ছে, এই অংশটা। তাহলে এই b স্কয়ারের সূত্র আমার কি হবে? হাফ m, আবার সূত্র b স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2as। তাহলে u স্কয়ার প্লাস 2, এখানে হবে কি g, আর s টা হবে কত? 30 মাইনাস x। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 30 মাইনাস x। আমরা দিবে কি হবে? শূন্য হবে। তাহলে হাফ m, এটা যেহেতু শূন্য, শূন্যের সাথে যোগ করলে কত হবে? 2g 30 মাইনাস x। এই ক্ষেত্রে আমরা লিখব u সমান 0। 2 এর সাথে 2 কাটা যায়, এখানে থাকে mg 30 মাইনাস x। এখন শর্ত মতে কি বলছে? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তার মানে গতিশক্তি সমান 2 ইনটু বিভব শক্তি। তাহলে গতিশক্তি আমরা কি পেলাম? mg 30 মাইনাস x সমান 2 ইনটু বিভব শক্তি কত পেলাম? mg x। দেখো ওইদিকে কিন্তু mg আছে, mg দ্বারা ভাগ যাবে। আমি প্রথমে এই কথাটাই বলছিলাম, ভরের দরকার নেই, ভরটা এমনিতেই চলে যায়। তাহলে কি হবে? 30 মাইনাস x সমান mg চলে গেলে এখানে হবে 2x, এখানে কি হবে? mg দ্বারা ভাগ করে। তাহলে এরপরে কি হবে? 30 সমান 2x, এটা দিকে আনলে হবে 3x। সুতরাং x সমান কত হবে? 10 মিটার, 10 মিটার। সুতরাং ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। আমরা 3 নম্বরে যাই। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। ওর 25টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কত গুণ হতে হবে? প্রশ্নটা একটু পড়বা। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা গতিতে এবং বলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করেছি। এই আমরা একটু এই অধ্যায়ের আলোকে গতিশক্তি ব্যবহার করে কিভাবে সলভ করতে হয় আমরা একটু দেখি। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বে একটি তক্তা ভেদ করতে পারে। ধরলাম আমরা এটা একটা তক্তা, এটা হচ্ছে পুরুত্ব, মানে কতটুকু মোটা, এটা হচ্ছে পুরুত্ব। ধরলাম এটার পুরুত্ব হচ্ছে মানে দূরত্ব আর কি, s ধরলাম। পুরুত্বটা কি ধরলাম আমরা? s ধরলাম। তাই একটা রাইফেলের গুলি এই একটা তক্তার পুরুত্ব ভেদ করতে পারে। তাহলে এই তক্তার পুরুত্ব হচ্ছে কত? s। তাহলে এই যে রাইফেলের গুলিটা এখানে আসলো, কিভাবে আসলো? তার গতিশক্তি নিয়ে আসছে। গতিশক্তি নিয়ে এই যে তার ভিতরে বল, এই জায়গায় বল প্রয়োগ করছে,
তার মানে এখানে বল প্রয়োগ করছে এবং এস দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সরণ হয়েছে, তার মানে এখানে কাজ করছে। অর্থাৎ রাইফেল যে গতিশক্তি নিয়ে আসছে সেটা কাজের মাধ্যমে সেই গতিশক্তিটা ব্যয় করেছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি রাইফেলটার গুলির গতিশক্তি, সেই গতিশক্তিটা সে তক্তা ভেদ করতে অর্থাৎ কাজ করতে সেটা ব্যয় করেছে। অর্থাৎ গুলির গতিশক্তিটা হচ্ছে কাজ, এক্ষেত্রে এটা যে ভেদ করেছে এটা হচ্ছে কাজ, বল গুণ সরণ। সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম 3 নাম্বার, ধরি একটি তক্তার পুরুত্ব, একটি তক্তার পুরুত্ব হচ্ছে এস, এবং এখানে একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, ওইটা 25টি তক্তা ভেদ করতে হলে এর ব্যাগ কত গুণ হতে হবে। তার মানে প্রথমে যে রাইফেলের গুলির ব্যাগ ছিল, পরে যখন 25টা তক্তা দিয়েছে তখন তার ব্যাগটা কত বাড়াইতে হবে। তার মানে এই প্রশ্ন থেকে আমরা বুঝছি এখানে দুইটা ব্যাগ আছে, প্রথমে এক ধরনের ব্যাগ, পরে ব্যাগটা কত বাড়াতে হবে, মানে পরের ব্যাগটা কত। ধরলাম আমরা এখানে দুইটা ব্যাগ, প্রথম ব্যাগটা আমরা ধরলাম, আমি এখানে সংক্ষেপে করছি B1, এবং পরবর্তী ব্যাগ হচ্ছে B2। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে গতিশক্তি যেটা নিয়ে গেছে হাফ এম V1 স্কয়ার, প্রথমবারে এমটা রাইফেলের বল, গুলির বল সবটাই কিন্তু একই রকম। আমরা এখানে সেটা লিখতে পারি, গুলির বল হচ্ছে m। তাহলে যে গতিশক্তি নিয়ে গেছে সে কি করছে, বল প্রয়োগ করছে F, এবং সরণ হচ্ছে কিন্তু S। একটা তক্তার পুরুত্ব হচ্ছে S, সেই একটা তক্তার মধ্যে কাজ করছে বল গুণ সরণ, ওই গতিশক্তি দিয়ে একটা তক্তার মধ্যে কাজ করেছে F। এটাকে আমরা 1 নং দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে হাফ রাইফেলের গুলি যেহেতু একই এম, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু তার পরবর্তী ব্যাগটা ছিল কিন্তু B2 স্কয়ার, এবং বল কিন্তু সে কি করছে এবার সরণ কয়টা তক্তা, 25টি তক্তা। তার মানে একটি তক্তার সরণ যদি S হয় তাহলে 25টি তক্তার সরণ হবে কত, 25S। অর্থাৎ বল এখানেও সরণ, বাট 25টার জন্য 25S দূরত্ব, তাই না, 25S। তাহলে আমরা এটাকে লিখলাম 2। আমরা এখন 2/1, 2কে যদি 1 দিয়ে ভাগ করি, এটাকে যদি 2কে 1 দিয়ে ভাগ করলে হাফ হাফ চলে যাবে, mm চলে যাবে, যেহেতু 2 এর উপরে তাহলে B2 স্কয়ার উপরে থাকবে, B1 স্কয়ার নিচে থাকবে, এটাকে দিয়ে ভাগ করলে FF কাটা যাবে, তাহলে এখানে থাকবে কত, SS কাটা যাবে, এখানে থাকবে শুধু 25, তাই না। আচ্ছা, আমরা যদি এখন B2/B1 স্কয়ার এমন করে লিখি, এটা হবে 25, তাহলে B2/B1 বর্গমূল করলে হবে কত, 5। সুতরাং আমরা B2 সমান পাই 5B1। অর্থাৎ পরবর্তীতে রাইফেলের ব্যাগটা হবে পূর্ববর্তী ব্যাগের 5 গুণ। পরবর্তীতে রাইফেলের গুলির ব্যাগটা পূর্ববর্তী রাইফেলের গুলির 5 গুণ হলে আমরা এরকম 25টি তক্তা ভেদ করতে পারব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের 4 এবং 5 দুটো অঙ্ক লিখেছি, দুটো অঙ্ক তোমরা করবা। এখানে আমরা এখানে A পয়েন্ট, B পয়েন্ট, C পয়েন্ট, এখানে একটা বস্তু আছে সেটা হচ্ছে 40 কেজি, এই দূরত্ব হচ্ছে 30 মিটার। চিত্রে C বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে গাণিতিকভাবে বিশ্লেষণ করা, অর্থাৎ মোট শক্তিটা এখানে বের করবা, 3 ক্ষেত্রে মোট শক্তিটা ঠিক আছে কিনা। আরেকটা অঙ্ক দিয়েছি 25 মিটার উচ্চতা হতে 4 কেজি বড় একটা বস্তু মুক্তভাবে পড়তে থাকলে 2 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি বিভব শক্তি কত হবে। এই দুটা অঙ্ক তোমরা সলভ করে কমেন্ট বক্সে লিখো। তোমাদের সবাইকে আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।